গল্পস্বল্পে আজ পড়ছি অনিশ দেবের লেখা গোয়েন্দা গল্প কেন্দ্র কবুতর, আজ দ্বিতীয় পর্ব। প্রায় আধ ঘন্টা পর একজন ভদ্রলোক এলেন। বললেন, আমি মেহতা অ্যান্ড সন্সের গজানন শিকদার বলে একটা 15,000 টাকার চেক পকেট থেকে বের করলেন। আমি ইতিমধ্যে সব ব্যবস্থা করে ফেলেছিলাম। চেকটা নিয়ে পাণ্ডুলিপিটা তার হাতে তুলে দিলাম। বললাম, মিস্টার শিকদার, সাবধানে যাবেন, আমার কিন্তু আর কোনো দায়িত্ব নেই। মৃদু হেসে গজানন শিকদার চলে গেলেন। তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরই একটা বয় এসে একটা কার্ড আর চিঠি দিয়ে গেল। অবাক হয়ে সেটা নিলাম। দেখি তাতে লেখা, শ্রী অশোক বোস সমীপেশু মহাশয়, আগামী রবিবার কবুতরে যে পার্টি দেওয়া হচ্ছে তাতে আপনাকে সম্মানিত অতিথি হতে অনুরোধ করছি। বইটির কাছে আপনার উত্তর দিলে বাধিত হব। ইতি। সঙ্গের কার্ডে মানিকজি প্রসাদজির ফার্মের নাম ও কবুতরের ঠিকানা ছিল। বইটিকে দেখে ওগুলো ফেরত দিয়ে বললাম, দুঃখিত, তোমার মালিককে বলো আমি বিশেষ কারণে পার্টিতে যেতে পারছি না। বইটি চিঠি ও কার্ড নিয়ে চলে গেল। আমি এবার হাত পা ছড়িয়ে বসলাম। সব কাজ শেষ। এখন শুধু জানতে হবে কে ওই সুচরিতা চৌধুরী। নামটার মধ্যেই যেন কেমন এক প্রচ্ছন্ন ব্যক্তিত্ব লুকিয়ে আছে। হঠাৎ আমার চোখ গেল ড্রেসিং টেবিলের ওপর খোলা অবস্থায় রাখা একটা ফিল্ম ম্যাগাজিনের দিকে। এখনও পর্যন্ত নেড়েছেড়ে দেখিনি। হাওয়ায় ম্যাগাজিনটার কতগুলো পাতা উল্টে গেছে। সেখানে একজন মহিলার ফটো দেখা যাচ্ছে। নিচে লেখা, শ্রীমতী সুচরিতা চৌধুরী, মতিবাগ। লাফিয়ে উঠলাম আমি। ইস, যদি এরই হয়ে থাকে চিঠিগুলো! না, এক্ষুনি ওকে একবার সাবধান করে দিতে হবে, নয়তো বলা যায় না চিঠিগুলো নিয়ে কেউ হয়তো মিসেস চৌধুরীকে ব্ল্যাকমেল করবে। ভদ্রমহিলা তাহলে এখানে বেশ পরিচিত দেখছি। ভাবলাম শহর দেখতে বেরোবো। উঠে দাঁড়িয়ে জামাকাপড় পাল্টাতে লাগলাম। মনে মনে নিজের পিঠ চাপড়ে বললাম, এখন শ্রীযুক্ত অশোক বোস মঞ্চ থেকে প্রস্থান করবেন এবং তার পরিবর্তে মঞ্চে আবির্ভূত হবেন একমে বা দ্বিতীয়ম আদি ও অকৃত্রিম শ্রীযুক্ত কাঞ্চন মৈত্র। সুচরিতা প্রসাধন সেরে বেরোতে যাচ্ছিল। উদ্দেশ্য তরুণের কাছ থেকে ঠিকানা জেনে শ্রীযুক্ত বোসের সঙ্গে দেখা করা। কি জানি কেমন দেখতে হবে ভদ্রলোককে। তিনি কি জানেন যে সঙ্গে অ্যাটম বোমার মতো একটি ম্যানুস্ক্রিপ্ট নিয়ে তিনি ঘুরছেন? বোধহয় না। বেরোনোর আগে কাজের লোককে ডেকে সুচরিতা বলল, যতীন, আমি একটু বেরোচ্ছি। কিন্তু দরজা খুলে বেরোতে যেতেই ধাক্কা লাগলো একজন লোকের সঙ্গে। লোকটি বোধহয় ঘরে ঢুকতে যাচ্ছিল। মাপ করবেন, লোকটি বলল, আপনি কি মিসেস সুচরিতা চৌধুরী? হ্যাঁ। সুচরিতার ভ্রু কুঞ্চিত হলো। কি চায় লোকটি? একে তো চেনে বলে মনে হচ্ছে না। লোকটি ওর দিকে চেয়ে হাসল। দাঁতের ফাঁকে বিচিত্র এক শব্দ করে বলল, আপনার সঙ্গে একটু ব্যবসার ব্যাপারে গোপন কথা আছে। গোপন কথা? খুবই অবাক হলো সুচরিতা। প্লিজ দয়া করে দরজাটা ছাড়ুন ম্যাডাম, এখানে দাঁড়িয়ে তো আর কথা হতে পারে না, বলল লোকটি। ইতস্তত করে সুচরিতা বলল, আচ্ছা আসুন, ভেতরে আসুন। ভেতরে গিয়ে বসল দুজনে। বিচিত্রভাবে হাসল লোকটি। আমার কাছে কতগুলো কাগজ আছে, বলল সে। কাগজ? আবার অবাক হলো সুচরিতা। লেখা কাগজ। কি বলতে চাইছেন? আপনার লেখা কাগজ। আমার লেখা? কাউকে আপনার লেখা চিঠির কাগজ। আমার লেখা চিঠি? দেখি। পকেট থেকে একটা চিঠি বের করে সুচরিতা চৌধুরীর হাতে দিল লোকটি। অনেকগুলো চিঠির একটি। চিঠি দেখে মনে মনে হাসল সুচরিতা। এ চিঠি ও কোনোদিন লিখেনি। ওর হাতের লেখাও নয় এগুলো, শুধু লেখিকার নামের জায়গায় ওর নাম লেখা আছে। কিন্তু কি উদ্দেশ্য এই লোকটির? ব্ল্যাকমেলিং নাকি অন্য কোনো গভীর উদ্দেশ্য আছে? মনে মনে নিশ্চিত কিছু একটা ভেবে নিয়ে সুচরিতা বলল,
এগুলি আপনি কেমন করে পেলেন? দেখুন, আমার এখন খুব অভাব চলছে, তাই 1025 টাকার ব্যবস্থা যদি করেন সবগুলো চিঠির জন্যে। অত্যন্ত বিনীতভাবে বলল লোকটি। মনে মনে অতি দ্রুত চিন্তা করল সুচরিতা, এর পেছনে নিশ্চয়ই কোনো গূঢ় উদ্দেশ্য আছে। ভাবল, দেখি না কি মতলব। সুচরিতা বলল, দেখুন, আপাতত আমার কাছে তো এত টাকা নেই। এই চিঠিটার জন্যে আমি 100-2 টাকা দিচ্ছি। আগামীকাল রাতে আপনি আসুন, তখন বাকি চিঠিগুলোর ব্যাপারে কথা বলা যাবে। ভ্যানিটি ব্যাগ থেকে 100 টাকার 2টো নোট বের করে লোকটির হাতে দিল ও। চিঠিটা রেখে লোকটি চলে গেল। চিঠিটা পড়ল সুচরিতা। নিছক একটা প্রেমপত্র। কি কারণে কে কাকে লিখেছিল তা বুঝতে পারল না। চিঠিটা ভ্যানিটি ব্যাগে রেখে উঠে গিয়ে ফোন করল তরুণের অফিসে। সেখান থেকে অশোক বোসের হোটেলের নাম জেনে সেই হোটেলে ফোন করল। হ্যালো, হোটেল কন্টিনেন্টাল? হ্যাঁ, কাকে চান? অশোক বোসকে। কাইন্ডলি 1 মিনিট অপেক্ষা করুন, লাইন দিচ্ছি। কিছুক্ষণ পর টেলিফোনে কারো কণ্ঠস্বর ভেসে এলো। কে কথা বলছেন? আমি কি অশোক বোসের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? মিসেস সুচরিতা চৌধুরী। ওদিকের কণ্ঠস্বর চমকে উঠল বলে মনে হলো। মিসেস চৌধুরী? হ্যাঁ, আপনার কাছেই তো নটোরিয়াস ম্যানুস্ক্রিপ্টটা রয়েছে না? কাছাকাছি গিয়েছিলেন। আছে নয়, ছিল। তার মানে আপনি ঠিকই ধরেছেন। ওটা এখন মেহতা অ্যান্ড সন্সের কাছে আছে। আজ সকালেই ওটা ওদের হাতে তুলে দিয়েছি। ও। সুচরিতা যেন আশাহত হলেও হাফ ছেড়ে বাঁচল। রিসিভার নামিয়ে রাখল। ওপারের কণ্ঠস্বর তখনও বলছিল, কিন্তু মিসেস চৌধুরী, আপনার সঙ্গে আমার। সুরেন্দ্র পালিত, কুমার রণজিৎ, মৃত কুমার অতলান্ত রায়, মানিকজি, প্রসাদজি, তরুণ, অমিত এবং অশোক বোস সবাই যেন সুচরিতার চারপাশে এসে ছায়ার মতো ভিড় করে দাঁড়িয়েছেন। সবাই হাত বাড়িয়ে ওর থেকে যেন কিছু চাইছেন। চকিতে সুচরিতার মনে পড়ল ব্ল্যাকমেলারটির কথা। আবার আগামীকাল। চোখ বুঝল সুচরিতা। পরদিন রাত 10টার সময় ক্লাব থেকে ফিরল সুচরিতা। একটু বেশি দেরি করে ফেলেছে আজ, কিন্তু সদর দরজা হাট করে খোলা কেন? দ্রুত পায়ে ভেতরে ঢুকল। যতীনকে কোথাও দেখতে পেল না। কোথায় যেতে পারে? হঠাৎই লক্ষ্য করল এক টুকরো কাগজ মেঝেতে হাওয়ায় উঠছে। কৌতূহলে কুড়িয়ে নিল ওটা। এ যে একটা চিঠি। তাতে লেখা, যতীন, শিগগিরই চাঁদনি চকের বাজারের কাছে চলে আয়। অনেক জিনিসপত্র কিনে ফেলেছি। দিদিমণি। অবিশ্বাস্য, কোনো চিঠিও যতীনকে পাঠায়নি। অবশ্য এ কথা ঠিক যে ক্লাবের ফোন খারাপ থাকলে মাঝে মাঝে এ ধরনের চিঠি ও ক্লাব থেকে পাঠিয়ে থাকে, কিন্তু ক্লাবের ফোন তো ঠিকই আছে। অর্থাৎ সব জেনে শুনেই এই চিঠিটা কাউকে দিয়ে পাঠানো হয়েছে। পায়ে পায়ে শোবার ঘরে এসে সুচরিতার বিস্ময় আতঙ্কে পাল্টে গেল। শোয়ার ঘরের মেঝেতে পড়ে আছে একজন চেনা লোক। একটা সুদৃশ্য ছুরি তার হৃৎপিণ্ডকে এফোর ওফোর করে দিয়েছে। লোকটি এই হিসেবে চেনা যে তাকে আগের দিনই সুচরিতা দেখেছে। সেই ব্ল্যাকমেলার। তার মানে টাকার জন্য আজ সে সময় মতোই চলে এসেছিল। কিন্তু কে মারল ওকে? হতভম্ব অবস্থায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সুচরিতা। আজই ওকে কবুতরে যেতে হবে। ও মিটিংয়ে যাবে, কারণ অশোক বোসের ব্যাপারটা মিটে গেছে। কিন্তু এ কী ঝামেলা! এরপর পুলিশ আসবে, ওকে জিজ্ঞাসাবাদ করবে, ব্ল্যাকমেলিংয়ের কথা বেরিয়ে পড়বে। ও যে শুধুমাত্র কৌতূহল মেটানোর জন্যই 200 টাকা দিয়েছে তারা তা শুনবে না। তার মানে নিঃসন্দেহে ওকে কিছুদিনের জন্য পুলিশ হেফাজতে থাকতে হবে। অর্থাৎ মিটিংয়ে যাওয়া যাবে না। কিন্তু কারা ওকে এভাবে রহস্যের জালে ফাঁসানোর চেষ্টা করছে? এই মুহূর্তে কারো সাহায্য খুব দরকার। এই ভেবে বাড়ির বাইরে বেরিয়ে এলো সুচরিতা।
তখনই দেখল একজন সুপুরুষ যুবক ওর বাড়ির নেমপ্লেটের দিকে হাঁ করে তাকিয়ে আছে। হাতে যেন চাঁদ পেল সুচরিতা, কিন্তু ওকে দেখা মাত্রই লোকটি বলে উঠল, মিসেস চৌধুরী তাই না? আপনি আমাকে চিনলেন কেমন করে? একটা সিনেমা ম্যাগাজিনের একটা ছেঁড়া পাতা তুলে ধরল লোকটি। আমার নাম কাঞ্চন মৈত্র। দেখুন, ইতস্তত করে শুরু করল সুচরিতা। মানে আমার ঘরে একজন লোক মরে পড়ে আছে, মানে তাকে কেউ খুন করেছে। আপনি যদি পুলিশে মানে তার আর বেশি বলতে হলো না। কোথায় বডি? বলে তৎপর হয়ে উঠল কাঞ্চন। সুচরিতা জবাব দেওয়ার আগেই ওকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকল সে। সুচরিতার মাথা ঠিকঠাক কাজ করছিল না, তাই বোধহয় প্রথম দেখাতেই একজন অচেনা মানুষকে বিশ্বাস করে ফেলেছে। কিন্তু কোনো উপায় না দেখে সদর দরজা বন্ধ করে কাঞ্চনকে অনুসরণ করে শোবার ঘরে এলো সুচরিতা। ঘরের অবস্থা দেখে কিছুক্ষণ চুপ করে রইল কাঞ্চন। তার মুখ দিয়ে বিস্ময়ের শব্দ বেরিয়ে এলো। তারপর নিজেকে সামলে বলল, বাড়িতে আর কে কে আছে? আপাতত কেউ নেই, তবে একজন কাজের লোক আছে, এখন বাইরে গেছে। সে এলে দূরের একটা দোকানে পাঠিয়ে দেবেন, ততক্ষণে আমি দেখি কতদূর কি করতে পারি বলে চটপট কাজে লেগে গেল সে। তাকে সাহায্য করতে নিজেও হাত লাগালো সুচরিতা। প্রায় 1 ঘন্টা পর বাইরের দরজায় কারো নক করার শব্দ শোনা গেল। ওই বোধহয় যতীন এসেছে বলে কাঞ্চনের দিকে একটা ইশারা করে বলল, প্লিজ কোনো শব্দ করবেন না, আমি এখনই আবার ওকে বাইরে পাঠিয়ে দিচ্ছি। সুচরিতা বেরিয়ে গেল ঘর থেকে। ইতিমধ্যে লাশটাকে একটা ট্রাঙ্কের মধ্যে রাখা হয়ে গেছে। তখনই হঠাৎ ছোড়ার হাতলটার দিকে চোখ গেল কাঞ্চনের। সে কি ভুল দেখছে নাকি? এই তো লেখা রয়েছে পরিষ্কারভাবে, সুচরিতা চৌধুরী। সর্বনাশ, তাহলে তো ছুরিটার আলাদা একটা ব্যবস্থা করতে হয়। চটপট হাতের রুমাল জড়িয়ে এক হ্যাঁচকায় ছুরিটাকে বের করে নিল কাঞ্চন। রক্ত এতক্ষণে জমাট বেঁধে আসায় বিশেষ অসুবিধায় পড়তে হলো না। এই সময় আবার ঘরে এসে ঢুকল সুচরিতা। ওকে দেখেই কাঞ্চন বলল, দেখুন তো কিছুটা ব্রাউন পেপার আনতে পারেন কিনা, এই ছোড়াটাকে মুড়ে একটা প্যাকেট মতো করতে হবে। তাড়াতাড়ি বেরিয়ে গেল সুচরিতা। ট্রাঙ্কের ডালাটা বন্ধ করতে গিয়ে দ্বিতীয় বিস্ময়, এক চিলতে কাগজ উকি মারছে ইব্রাহিমের পকেট থেকে। হ্যাঁ, এ বিষয়ে আর কোনো সন্দেহই নেই, মৃত লোকটি হোটেল কন্টিনেন্টালের সেই রহস্যময় বেয়ারা ইব্রাহিম। নিচু হয়ে চিরকুটটাকে বের করে নিল কাঞ্চন। তাতে লেখা, কবুতর, রাত 12:45। কাগজটা পকেটে গুজল সে। কিছুক্ষণ পরই ব্রাউন পেপার হাতে ঘরে ঢুকল সুচরিতা। সব কাজ সেরে তৈরি হয়ে কাঞ্চন বলল, মিসেস চৌধুরী, আপনি ঘরটাকে আরেকবার ধুয়ে মুছে পরিষ্কার করে রাখুন, আমি আপনার গাড়িটা নিয়ে এগুলোর ব্যবস্থা করতে রওনা হচ্ছি। গাড়িটা হয়তো কাল আপনাকে ফেরত দিয়ে যাব। আশা করি আপনি আমাকে বিশ্বাস করবেন। সুচরিতা এমনভাবে হাসল যার অর্থ বিশ্বাস না করে উপায় কি। ওরা দুজনে মিলে ট্রাঙ্কটাকে বাইরে এনে গাড়ির ডিকিতে রাখল। কাঞ্চন গাড়ি ছেড়ে দিল। যাওয়ার আগে সুচরিতার দিকে আশ্বাসের একটা মিষ্টি হাসি ছুড়ে দিয়ে গেল। সুচরিতা ভাবছিল, মিটিং আগামীকাল, কিন্তু আজ রাত থেকেই সকলের থাকার ব্যবস্থা হয়েছে কবুতরে। ওরও আজ রাতেই যাওয়ার কথা। তাড়াতাড়ি তৈরি হয়ে নিল সুচরিতা। যতীন ফিরে এলেই ও বেরোবে। লক্ষ্য কবুতর, মিটিংয়ে ওর থাকাটা কি বিপজ্জনক? তাই কি এই রহস্যময় জঘন্য খুনের খেলা? কিন্তু কেন? মিটিংয়ে ওর হাজিরা চায় না? সেটাই এখন জানতে চায় সুচরিতা। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার লোভ সামলাতে পারছিলাম না। শেষ পর্যন্ত খুনি হলো ইব্রাহিম। কার দলের হয়ে কাজ করছিল ও? লালপাঞ্জা কি? হতে পারে, হয়তো তাদের কথার অবাধ্য হয়েই সুচরিতা চৌধুরীকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল ইব্রাহিম। তাই হয়তো লালপাঞ্জার এই নিষ্ঠুর শাস্তি। কিন্তু চিঠিগুলো গেল কোথায়? সুচরিতা চৌধুরী বাড়িতে ঢোকার আগে কি কেউ ঢুকেছিল ওর বাড়িতে? গাড়ি চালাতে চালাতে এইসব কথা মনে পড়ছিল।
অথচ একই সঙ্গে আরও এক চিন্তা, সেটা হলো এই লাশটাকে যত তাড়াতাড়ি সম্ভব লুকিয়ে ফেলতেই হবে, যাতে এটা খুঁজে বের করতে অন্তত 2-3 দিন সময় লাগে। হঠাৎই একটা কথা মনে এলো, সুচরিতা চৌধুরীকে এই খুনের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে কেন? ওর বাড়িকেই খুনের জায়গা হিসেবে বেছে নেওয়া হলো, চুরির বাটেও ওরই নাম লেখা। অর্থাৎ কেউ কেউ কবুতরে সুচরিতা চৌধুরীর উপস্থিতি চান না, কারণ সুচরিতা মিটিংয়ে হাজির হলে কি কোনো বিপদের সম্ভাবনা আছে? কেন? কার? চিন্তার জালে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। স্টিয়ারিং ধরে সোজা হয়ে বসলাম। শহরতলিতে চলে এসেছি বুঝতে পারলাম। কিছুক্ষণের মধ্যেই নির্জন রাস্তার ধারে একটা গাছের কাছে গাড়ি থামালাম। ক্যারিয়ার খুলে ট্রাঙ্কটাকে বের করে রাস্তার ধারের নর্দমার দিকে গড়িয়ে দিলাম। 2-4 বার উল্টে পাল্টে ট্রাঙ্কটা নর্দমার মধ্যে গিয়ে পড়ল। এইবার ব্রাউন পেপারে মোড়া ছুরিটাকে পকেট থেকে বের করে চিন্তা করতে লাগলাম, কোথায় লুকানো যায় এটাকে। হঠাৎই একটা মতলব মাথায় আসাতে হেসে উঠলাম। তারপরই ছুরিটাকে পকেটে রেখে চটপট গাছে উঠে পড়লাম। 2 ডালের খাঁজে সাবধানে গেঁথে দিলাম ওটা। গাছে উঠে খোঁজার কথা পুলিশের নিশ্চয়ই মাথায় আসবে না। গাছ থেকে নেমে হাত ঘড়ির দিকে নজর দিলাম। 11:15। ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠে গাড়ি ছাড়তেই মনে পড়ল সেই কাগজটার কথা, ইব্রাহিমের পকেট থেকে পাওয়া চিরকুটটার কথা। কবুতর, রাত 12:45। কবুতরে রাত 12:45 কি কিছু ঘটবে নাকি? কবুতরের ঠিকানাটা ভাগ্যিস মনে রয়েছে এখনো, অতএব ভাগ্যকে ধন্যবাদ দেওয়া ছাড়া উপায় নেই। ঝড়ের বেগে গাড়ি ছুটিয়ে দিলাম কবুতরের উদ্দেশ্যে। যে করেই হোক 12:45-এর আগেই কবুতরে আমার পৌঁছানো চাই। আরও জোরে চাপ দিলাম অ্যাক্সিলারেটরে। শেষ পর্যন্ত এসে হাজির হলাম কবুতরে। হাত ঘড়ির দিকে তাকালাম, রাত 12:44। আর মাত্র 1 মিনিট বাকি। গাড়ি ছেড়ে বাইরে এসে দাঁড়ালাম। সামনেই দেখা যাচ্ছে প্রসাদজির বাগান বাড়ি কবুতর। কবুতর নাম সত্যি সার্থক হয়েছে। গোটা বাড়িটা ধবধবে সাদা, যেন কোনো রাজহংসী ডানা মেলে রয়েছে উড়ে যাওয়ার জন্যে। কবুতরের সদর গেট ঠেলে ভেতরে ঢুকলাম। বাড়িটার কোনো ঘরেই আলো দেখা যাচ্ছে না, নিঝুম নিস্তব্ধ। সুরকি ঢালা পথ ধরে এগিয়ে চললাম, কিন্তু কিছুটা যেতেই এক বিকট শব্দ ভেসে এলো বাড়ির ভেতর থেকে। গুড়ুম, নিশ্চয়ই গুলির শব্দ। শব্দটা একতলার কোনো ঘর থেকেই এলো বলে মনে হলো। পর মুহূর্তেই দোতলার একটা ঘরে আলো জ্বলে উঠল। আমি তীর বেগে ছুটলাম শব্দের উৎস লক্ষ্য করে। কে জানে পর মুহূর্তে আমি কি দেখতে চলেছি। দৌড়ে গিয়ে উঠোন পার হয়ে একতলার একটা ঘরের কাছে পৌঁছলাম। ঘরের সবকটা ফ্রেঞ্চ উইন্ডোই ভেতর থেকে আটকানো। অন্ধকারে কিছু ঠাহর করা যাচ্ছে না। জানালার সার্সিগুলো ধরে টানাটানি করলাম, না, ভেতর থেকেই বন্ধ। হঠাৎই আমি একটু ভয় পেলাম। এরকম অবস্থায় কেউ যদি আমাকে আবিষ্কার করে তবে এ কথা মনে হতেই পারে। আবার ছুটলাম গাড়ি লক্ষ্য করে। গাড়িতে পৌঁছে আরেকবার ঘুরে তাকালাম কবুতরের দিকে। সেই আলোটা এখন নিভে গেছে। গাড়িতে বসে স্টার্ট দিলাম। গাড়ি চালাতে চালাতে আবার মনে হলো ইব্রাহিমের পকেটে পাওয়া সেই চিরকুটটার কথা। ইব্রাহিমের এখানে আসার কথা ছিল, আর তার বদলে এসেছি আমি। একেই বলে ভাগ্যের পরিহাস। কিন্তু সুচরিতা যদি কবুতরে পৌঁছে থাকে তবে ও গেল কোথায়? গুলির আওয়াজে কি কারোরই ঘুম, একজন বাদে যার ঘরে আলো দেখা যাচ্ছিল, ভাঙল না? যাই হোক, আমি আবার আসবো এই কবুতরে মিটিংয়ে যোগ দিতে। নোবডি ক্যান স্টপ মি ফ্রম কামিং হিয়ার। আপনা থেকেই আমার চোয়াল শক্ত হয়ে উঠল। পরদিন ভোরবেলা খবরের কাগজে খবরটা দেখে চমকে উঠলাম। কবুতরে আমার প্রায় চোখের সামনে গতকাল রাতে যিনি নিহত হয়েছেন তিনি সিরাজনগরের বর্তমান কুমার রণজিৎ সেন। তাহলে মিটিংয়ে এসেছিলেন তিনি, কিন্তু তাকে খুন করে কার লাভ? কেউ কি চেয়েছিল যে কুমার রণজিৎ মিটিংয়ের আলোচনায় যোগ না দেন? কিন্তু কেন? এই কি জটিল রহস্যের মুখোমুখি হলাম। রহস্যময় পাণ্ডুলিপি, ইব্রাহিমের মৃত্যু,
সুচরিতা চৌধুরীর নাম ধার করে লেখা প্রেমপত্র, সুচরিতা চৌধুরীকে মিটিংয়ে যেতে বাধা দেওয়া, কুমার রণজিতের মৃত্যু, লাল পাঞ্জা। কে জানে এর পরের অধ্যায় কি। যা হোক, কবুতরে যাওয়ার জন্য তৈরি হলাম। অসুবিধা হবে না, কারণ সুচরিতা চৌধুরীর গাড়িটা সঙ্গে রয়েছে। মিনিট 10 মধ্যেই তৈরি হয়ে গাড়িতে রওনা করে দিলাম। উদ্দেশ্য কবুতর। কে জানে, হয়তো আরও কি রহস্য সেখানে আমার জন্য ওত পেতে রয়েছে। কবুতরে পৌঁছেই প্রথম যেটা চোখে পড়ল তা হলো সারা বাড়ি জুড়ে একটা থমথমে ভাব। গেটের কাছে থামিয়ে গাড়ি সুরকি ঢালা পথ ধরে হাঁটতে শুরু করলাম। বাড়ির কাছে পৌঁছতেই কবুতরের একতলার বাঁ দিকের দরজা দিয়ে বেরিয়ে এলো সুচরিতা চৌধুরী। গাঢ় বেগুনি রঙের শাড়িতে কি সুন্দরী না দেখাচ্ছে তাকে। কিছুক্ষণ বোধহয় হাঁ করে চেয়েছিলাম ওর দিকে। চমক ভাঙতেই জোর করে হাসার চেষ্টা করলাম, কিন্তু সুচরিতার চোখের তারায় আশঙ্কার ছায়া কেঁপে উঠল। হরিণী গতিতে ও এগিয়ে এলো আমার কাছে। অস্ফুটভাবে বলল, আপনি এখানে? আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। একটু অবাক হলেও সে ভাবটা মুখে প্রকাশ করলাম না। কবুতরের বাইরে এসে দুজনে বসলাম গাড়িতে। গাড়ি ছেড়ে দিলাম, লক্ষ্য উদ্দেশ্যবিহীন। কিছু দূর যাওয়ার পর আর চোখে তাকালাম সুচরিতার দিকে। ওর চোখে সপ্রশ্ন দৃষ্টি দেখে অভয় দেওয়ার ভঙ্গিতে বললাম, ভয় নেই, ইব্রাহিমকে খুঁজে বের করতে পুলিশের অন্তত দিন 2 লাগবে। তারপর ওকে শুরু থেকে আমার কাহিনী শোনালাম, সব বললাম। শেষে জিজ্ঞেস করলাম, কিন্তু সুচরিতা, এদিকের খবর কি? এ কথা বলেই হৃৎপিণ্ডে একটা প্রচণ্ড ধাক্কা খেলাম। চোখ, মুখ, কান লাল হয়ে উঠল। সর্বনাশ, ওকে নাম ধরে ডেকে ফেলেছি। কিন্তু এ কি? সুচরিতা মাথা নিচু করেছিল, আমার দিকে চোখ তুলে এক চিলতে হাসল। আমি সাহস করে বাঁ হাতটা ওর হাতের উপর রাখলাম। বুঝলাম আমরা দুজনেই দুজনকে জানতে চাই। এক হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাতে চালাতে বললাম, সুচরিতা, আমরা একটা কিছু করতে পারি না? কি? আনন্দে কৌতূহলে ওর মুখ ঝলমল করছিল। না মানে, এই যে সব রহস্য, সেগুলো সলভ করার চেষ্টা করলে ক্ষতি কি? তাহলে তো দারুণ হবে। ছোট মেয়ের মতো খুশিতে উজ্জ্বল হয়ে উঠল সুচরিতা। আমি ওকে গত রাতের সব কথা খুলে বললাম। ও চোখ বড় বড় করে শুনল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, দোতলার বাদিক থেকে 3 নম্বর জানালাটা কার ঘরের? ওই ঘরেই কি আলো জ্বলতে দেখেছিলে তুমি? মনে তো হয় তাই, কিন্তু তাহলে তো ঠিক মিলছে না। একটু চিন্তিতভাবেই জানালো সুচরিতা। কেন কেন? ওই ঘরটায় মানিকজির এক দূর সম্পর্কের বোন থাকেন। তিনি তো বেশ কয়েকদিন হলো আছেন। ওকে ঠিক এ ব্যাপারে। মাঝপথে বাধা দিলাম আমি। বললাম, সূত্র যখন পাওয়া গেছে, তা যতই সামান্য হোক তাই ধরেই এগোবো আমরা। আমি ওই ভদ্রমহিলার সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছি। ওর নাম কি? নয়না কল্যাণী। এবার তবে কবুতরে ফেরা যাক, বললাম আমি। কিন্তু আমার সঙ্গে কি অনেক কথা আছে বলছিলে যেন? হঠাৎই মনে পড়ায় প্রশ্ন করলাম। কুমার রণজিৎ গতকাল রাতে রিভলভারের গুলিতে মারা গেছেন। কাগজে পড়েছি। তুমি তাকে দেখেছ নাকি? না, তবে সিরাজনগরে তার সঙ্গে আমার পরিচয় ছিল। সঙ্গে সঙ্গে একটা সম্ভাবনা বিদ্যুৎ ঝলকের মতো আমার মানুষ চোখে ধরা পড়ল। চোখেতে ব্রেক কষে দাঁড় করালাম গাড়িটাকে। ব্যাগ করিয়ে ঘুরিয়ে নিয়ে হাওয়ার বেগে আবার গাড়ি ছুটিয়ে দিলাম। এ কি? কি হলো? ভয়ের তো কণ্ঠে বলে উঠল সুচরিতা। এখন আর কোনো প্রশ্ন নয়, এই মুহূর্তে আমাদের কবুতরে পৌঁছানো দরকার। দাঁতে দাঁত চেপে বললাম আমি। তোমার কবুতরে পৌঁছানো বন্ধ করার চেষ্টা যারা করেছিল, তাদের উদ্দেশ্য বোধহয় আমি বুঝতে পেরেছি। তার মানে? কৌতূহলের ঝাপটাই যেন তলিয়ে যাচ্ছে সুচরিতা। এই কুমার রণজিৎ সম্ভবত তোমার পরিচিত কুমার রণজিৎ নন। সুচরিতার মুখ থেকে শুধু একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। আমি বললাম, যে এখানে কুমার রণজিৎ পরিচয় এসেছে, সে জানে যে তোমার চোখে ফাঁকি দেওয়া মুশকিল হবে। তাই কবুতরে তুমি যাতে না আসতে পারো সেই ব্যবস্থা করেছিল। হয়তো সমর বর্মণী এখানে কুমারের ছদ্মবেশে এসে শত্রুপক্ষের হাতে মারা গেছে।
কিন্তু সমর বর্মন এখানে আসবে কেন? সুরেন্দ্র পালিত রানী সুলক্ষণার হীরের নেকলেস কবুতরে লুকিয়ে রেখেছিলেন। তার ম্যানুস্ক্রিপ্টে এরকম হিন্টস ছিল। বর্মন সেই খবর পেয়ে হয়তো। কবুতরের বাইরে গাড়ি থামিয়ে সুচরিতার হাত ধরে টেনে নিয়ে চললাম। উত্তেজনায় তখন আমার আর মাথার ঠিক নেই। হাঁটতে হাঁটতে ওকে জিজ্ঞেস করলাম, পুলিশ কি এখনো কবুতরে রয়েছে? কোনো রকমে ঘাড় কাত করে সম্মতি জানালো সুচরিতা। কবুতরের একতলার দরজা দিয়ে দুজনে ঢুকলাম। ডান দিকেই লাইব্রেরি। সেই ঘরের দরজা পেরিয়ে ভেতরে পা দিলাম দুজনে। আর সঙ্গে সঙ্গেই চমকে উঠলাম। কাঞ্চনবাবু, প্লিজ একটিবার পেছন ফিরে তাকান। একটিবার দেখুন শিগগিরই। ওই দেখুন, কালো পোশাক পরা একটি লোক আপনার রেখে যাওয়া গাড়ির পেছনের সিটের নিচ থেকে বেরিয়ে এলো। গাড়ির দরজা বন্ধ করে একটু হাসল। ওই দেখুন, সে তাড়াতাড়ি পা চালিয়ে মিলিয়ে যাচ্ছে দূরের বনানীতে। লোকটি কে বলুন তো? লোকটাকে যে আপনি চেনেন না সে কথা হলফ করে বলতে পারি। প্লিজ আমার কথা এখনও শুনুন। কবুতরে কেন এলেন? ওই লোকটি প্রথম থেকে পেছনের সিটের নিচে লুকিয়েছিল। কি সাংঘাতিক কাণ্ড বলুন তো! আপনাকে তো প্রথমেই বলেছিলাম, প্লিজ কবুতরে আসবেন না। লাইব্রেরিতে পা দিয়েই আমি চমকে উঠলাম। পুলিশের লোকজন ঘরময় ঘুরে বেড়াচ্ছে। লাইব্রেরির র্যাকে সাজানো থরে থরে বই। মাঝখানে রাখা টেবিলটার নিচ দিয়ে দেখা যাচ্ছে তাকে। যে লোকটি শূন্য দৃষ্টি মেলে চিত হয়ে সিলিংয়ের দিকে চেয়ে আছে সে আমার বিশেষ পরিচিত, মেহতা অ্যান্ড সন্সের কর্মচারী গজানন শিকদার। সুচরিতা আমার কানে ফিসফিস করে বলল, হ্যাঁ, ইনিই কুমার রণজিৎ। আমি শিওর। তাহলে কুমার রণজিৎই মারা গেছেন? শেষ পর্যন্ত কুমার রণজিৎ নিজে গিয়েই ভাওতা দিয়ে আমার কাছ থেকে সুরেন্দ্র পালিতের ম্যানুস্ক্রিপ্টটা হাতিয়ে নিয়েছিলেন। বিন্দুমাত্র সন্দেহ নেই যে কুমার নিজেই গজানন শিকদারের পরিচয় নিয়ে আমার কাছে গিয়েছিলেন। তার মানে মেহতা অ্যান্ড সন্স থেকে যে ফোন এসেছিল সেটা ভাওতা দিয়ে কুমার রণজিৎই করেছিলেন। যাকগে, ওই ম্যানুস্ক্রিপ্টটার জন্যে হাহুতাশ করে কোনো লাভ নেই। সুচরিতার গা টিপে ফিসফিস করে বললাম, চলো আমরা যাই। ঘুরে দাঁড়িয়ে ঘর থেকে বেরোতে যেতেই একটা হাত আমার কাঁধের উপর এসে পড়ল। চমকে পেছন ফিরে তাকালাম আমি। চোখে পড়ল কাঠে খোদাই করা ভাবলেশহীন একটা বলিষ্ঠ চেহারা। একটু মৃদু হাসি ঠোঁটের কোনায় রেখে তিনি বললেন, মিস্টার, প্লিজ টেক ইউর সিট, বলে লাইব্রেরির ঘরের চেয়ারটা দেখিয়ে দিলেন। আমি সুচরিতার মুখের দিকে একবার তাকিয়ে চেয়ারে গিয়ে বসলাম। তারপর সপ্রশ্ন দৃষ্টি নিয়ে চোখ তুলে তাকাতেই তিনি বললেন, আই এম নোন টু এভরিবডি বাই দ্য নেম ক্রসফোর্ড, যদিও আমার নাম ওয়াডি ক্রসবি। কাঞ্চন মৈত্র, বলে কাজ ঝাঁকিয়ে প্রশ্ন করলাম, বলুন আমি আপনাদের কি কাজে লাগতে পারি? ইন্সপেক্টরকে বাঙালি খ্রিস্টান বলে মনে হলো। আমি এখানকার থানার পুলিশ ইন্সপেক্টর। মুখ খুললেন ক্রসওয়ার্ড। কুমার রণজিতের মিস্টেরিয়াস ডেথের ব্যাপারটা ইনভেস্টিগেট করার ভার আমার উপরে পড়েছে। আপনাকে আমি ঠিক চিনতে পারছি না। আর তাছাড়া আপনি ঘরে ঢুকেই কুমারের ডেড বডিটা দেখে যেভাবে চোখ কপালে তুললেন। কথা অসম্পূর্ণ রেখে চোখ নাচালেন ক্রসওয়ার্ড। এরপর মুখ না খুলে চুপ করে থাকা হবে স্রেফ বোকামি। তাই একটু সময় নষ্ট না করে বললাম, ইন্সপেক্টর, আমি সুচরিতার বন্ধু, ওয়েল উইশার বলতে পারেন। কুমারের মারা যাওয়ার খবর আমি কাগজেই পড়েছি, কিন্তু তার ডেড বডি দেখে আমার অবাক হওয়ার যথেষ্ট কারণ আছে। তারপর প্রথম থেকেই শুরু করে সব খুলে বললাম তাকে। অবশ্য ইব্রাহিমের ব্যাপারটা বাদ দিলাম। সব শোনার পর কিছুক্ষণ চুপ করে রইলেন ইন্সপেক্টর। তারপর বললেন, মিস্টার মৈত্র, এবার কাজের কথায় আসা যাক। কাল রাত 12:30 নাগাদ গাড়ির ইঞ্জিনের আওয়াজ শোনা গেছে। কবুতরের সবাইকে আমরা প্রশ্ন করেছি, কিন্তু কেউ কিছু বলতে পারিনি। তাই আমরা কবুতরের চারিদিকে খোঁজ নিয়ে জেনেছি যে একজন লোককে একটা গাড়ি চালিয়ে 12:15 নাগাদ কবুতরের দিকে যেতে দেখা গেছে। আপনাকে দেখে আমিও কম অবাক হইনি, কারণ আপনার সঙ্গে সেই অপরিচিত লোকটির ডেসক্রিপশন প্রায় মিলে যাচ্ছে। কি? ইন্সপেক্টরকে বাধা দিয়ে বলতে গেলাম আমি।
কিন্তু ক্রসওয়ার্ড বাধা দেওয়ায় আমার চাইতেও বেশি এক্সপার্ট। তিনি চটপট বলতে শুরু করলেন, সেটাই সব নয়, আমরা কবুতরের সুরকি ঢালা পথে এক সারি জুতোর ছাপ পেয়েছি। ছাপগুলোর মধ্যে দূরত্ব বেশি এবং তাদের ডেপথ দেখে আন্দাজ করছি যে গত রাতে যেই এসে থাকুক না কেন সে দৌড়েছিল। কবুতরের প্রত্যেকের জুতোর ছাপ আমরা নিয়েছি। আমার মুখের দিকে চেয়ে হাসলেন ক্রসওয়ার্ড। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কারোর সঙ্গে সেই ছাপ মেলেনি। এখন আপনার জুতোর সঙ্গে যদি এই ছাপটা না মেলে তবে আমাদের আরও ভালো করে প্রুভ করে দেখতে হবে। একটু থেমে দম নিলেন ক্রসওয়ার্ড। আমি মাথা ঝুঁকিয়ে বললাম, লুক হিয়ার ইন্সপেক্টর, শুধু আপনাদের পরিশ্রম আর খরচ বাড়িয়ে লাভ নেই। আমি সেই রাতের আগন্তুক, আমি এসেছিলাম কবুতরে। ইন্সপেক্টর অবাক টবাক কিছুই হলেন না, অল্প অল্প হাসতে লাগলেন। অত্যন্ত বিরক্ত হলেও বিরক্তি চেপে বললাম, মিস্টার ক্রসওয়ার্ড, ইফ ইউ ওয়ান্ট মাই কোঅপ দেন প্লিজ স্টপ লাফিং। তারপর কাল রাতে যা যা হয়েছিল সব খুলে বললাম। ইব্রাহিমের পকেট থেকে পাওয়া সেই চিরকুটটার কথা চেপে গিয়ে বললাম, আমি সন্দেহ করেছিলাম যে কবুতরে একটা কিছু ঘটতে চলেছে, তাই শখের গোয়েন্দাগিরির নেশাতেই কবুতরের ওপর লক্ষ্য রাখতে গতরাতে এসেছিলাম। জানি না আমার ব্যাখ্যাটা কতটা জোরদার হলো, কিন্তু ইন্সপেক্টরের মুখ দেখে মনে হলো তিনি আমার কথা মোটামুটি বিশ্বাস করেছেন। হঠাৎই মুখ তুলে বললেন তিনি, মিস্টার মৈত্র, একটা প্রশ্ন করব, ভালো করে ভেবে উত্তর দিন। আমি সপ্রশ্ন দৃষ্টি নিয়ে তাকালাম তার দিকে। আপনি কি শিওর যে জানালাটা ভেতর থেকে বন্ধ ছিল? হ্যাঁ, দৃঢ় স্বরে জবাব দিলাম আমি গায়ের সমস্ত শক্তি দিয়ে ওটা টানাটানি করেছিলাম, কিন্তু নড়াতেই পারিনি। বলতে বলতে আমি লাইব্রেরির 3টি জানালার মধ্যে বাঁদিকেরটা দেখিয়ে বললাম, ওই তো ওই জানালাটা। কিন্তু এইখানেই একটা মুশকিল দেখা দিয়েছে কাঞ্চনবাবু। আজ যখন আমরা এই ঘরে আসি তখন শুধু একটা জানালা খোলা ছিল এবং ওই জানালাটাই। আশ্চর্য, বললাম আমি। তাহলে নিশ্চয়ই যে খুন করেছে সে এটাই বোঝাতে চেয়েছে যে খুনি বাইরের লোক, জানালা দিয়ে এসে খুন করে আবার জানালা দিয়েই চলে গেছে। ঠিকই ধরেছেন আপনি, বললেন ইন্সপেক্টর, কিন্তু জানালায় আপনার ছাড়া আর কারো হাতের ছাপ পাওয়া যায়নি। তবে আপনার হাতের ছাপগুলো আপনার কথা মতো শুধু বাইরের দিকেই ছিল। আমি চেয়ারে একটু নড়ে চড়ে বসলাম। বললাম, মার্ডার ওয়েপনটা পেয়েছেন? না, জানালেন ইন্সপেক্টর। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আমার লোকেরা রিভলভারটা বের করতে পারেনি, তবে আশা করি দিন কয়েকের মধ্যেই খুঁজে পাব। আচ্ছা, নমস্কার, আপনি এখন যেতে পারেন। পরে যদি দরকার হয় আপনার সঙ্গে কথা বলবো ক্ষণ। কোনো রকমে নমস্কার জানিয়ে স্লথ পায়ে দরজার দিকে এগোলাম। সুচরিতা এতক্ষণ চুপ করে বসেছিল। আমার পেছন পেছন সেও বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে আমি বললাম, সুচরিতা, কবুতরে যারা রয়েছেন তাদের নামের একটা লিস্ট আমাকে দাও তো। আজ এই পর্যন্তই। পড়ছিলাম অনিশ দেবের লেখা গোয়েন্দা গল্প কেন্দ্র কবুতর, আজ 2য় পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।